বড় বোনের ডিভোর্সের 2 বছর পর দুলাভাইকে বিয়ে করে বধূ বেশে বোনের শ্বশুরবাড়িতে ঢুকছে মিফতা। মুখে তো রমায় হাসি রেখা। বাড়ির ঘেটে ঢুকতেই দেখা মিলল বোনের সতীন রেখার সাথে। বোনের সতীন না, এখন তার নিজের সতীন বললেও চলে। রাহাদের বউ আছে, সব জেনে শুনে বিয়েটা করেছে মিফতা। স্বামীর সাথে অল্প বয়সী মেয়েকে বধূ সাজে দেখে চমকালো রেখা। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ফ্যালফ্যাল চোখে দাঁড়িয়ে রইল। তাছাড়া রেখা আজ সকালে জানতে পেরেছে সে প্রেগনেন্ট। অপেক্ষা করছিল কখন রাহাত বাড়ি আসবে আর কখন খুশির খবরটা তাকে দেবে। অবশেষে রাহাত তো এলো, তবে সাথে কিনা নববধূ বেশে এক মেয়েকে নিয়ে এসেছে, অল্প বয়সী মেয়ে। ঘরের ভেতর থেকে মরিয়ম ভাইয়ের সাথে এক মেয়েকে দেখে বাড়ির সকলকে ডাকলো। আম্মা, আব্বা, দেখো ভাই কারে নিয়ে আইছে। তার ডাকে বাড়ির সকল উপস্থিত হলো এখানে। রুনা বেগমের মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই, যেন এ আর তেমন কি ব্যাপার। শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, রাহাত তোর সাথে এটাকে? রাহাত উত্তর দেওয়ার আগে মিফতা উত্তেজিত হয়ে উঠল। সে কি শাশুড়ি? ছেলের পাশে বসে যে একটা মেয়েকে দেখেও বুঝতে পারছেন না কে হতে পারে? আরে আমি আপনার ছেলের নতুন বউ গো, নতুন বউ। আর হ্যাঁ ননদিনী, তোমার কি আক্কেল জ্ঞান নেই নাকি? বড় ভাই বিয়ে করে এনেছে, কোথায় বরণডালা সাজাবে তা না, ঢেকির মতো দাঁড়িয়ে আছো কেন? জামাই নিয়ে এ বাড়িতে থাকছো, খাচ্ছ, আমার বরের অন্ন ধ্বংস করছো, আর আমাকে বরণ করছো না? বাহ বাহ, কি সুন্দর। রুনা বেগম রাগী কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে রে বাবা। এই মেয়ে, আমি তোমাকে প্রশ্ন করেছি? বাচালের মতো বকবক করছো কেন? আমি আমার ছেলেকে প্রশ্ন করেছি, সে উত্তর দিতে জানে। বোবা নয় সে, তুমি নিজের মুখ বন্ধ রাখো। মিফতার পাশে দাঁড়িয়ে থাকা রাহাত বলল, ও আমার বউ মিফতা, একটু আগে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এসেছি। রুনা থমকে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। ছেলেকে কিছু বলার নেই তার মতে পোলা মানুষ 2-4টে বিয়ে করতেই পারে। সে আর এমন কি ব্যাপার? আদেশে সুরে বলল, বিয়ে করে নিয়ে এসেছিস, ঘরে নিয়ে যা, আর এই মেয়েকে বলে দিস মুখে মুখে তর্ক কম করতে। বলেই পা বাড়ালো চলে যাওয়ার জন্য। তক্ষুনি পেছন থেকে মিফতা চেঁচিয়ে উঠল, সে কি শাশুড়ি? আমাকে বরণ করা হবে না নাকি? হতে পারে আপনার ছেলের অনেকতম বউ আমি, সে আগে বিয়ে করেছে, কিন্তু আমার তো প্রথম বিয়ে এটা, আমি তো বরণ ছাড়া যাব না। বলে রাহাতের দিকে রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে রাহাত মরিয়মকে আদেশ করল, বোন যা বরণডালা নিয়ে আয়। মরিয়ম মুখে ভেঙচি কেটে চলে গেল বরণডালা নিয়ে আসতে। রেখা বাকরুদ্ধ হয়ে সব কিছু দেখে যাচ্ছে। কিছু মুহূর্তের জন্য সে ভুলতেই বসেছিল কি হচ্ছে এসব চোখের সামনে। মনে হচ্ছে চোখের সামনে কোনো নাটক দেখছে সে। যখন হুঁশ আসলো তখন চেঁচিয়ে উঠল, আম্মা কি হচ্ছে এসব? আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে আর আপনারা কিছু বলছেন না তাকে? আমি কি সত্যিনের সংসার করব নাকি? রুনার পেছনে হুইল চেয়ারে বসে থাকা মাসুদ আহমেদ এতক্ষণে মুখ খুলল, তুমি যখন এ বাড়ির বউ হয়ে এসেছিলে তখনও তো সতীন আছে জেনে এসেছিলে, তাহলে আজ তো সমস্যা হওয়ার কথা না? রুনা বলল, সে বিয়ে করেছে, এখানে আমাদের কি বলার আছে? তেতে উঠল রেখা, কি বলার আছে মানে? এসব কি বলছেন আম্মা? আপনার ছেলে এমন একটা কাজ করছে আর আপনি তাকে কিছু বলবেন না? সুন্দর করে আবার ঘরে জায়গা দিতেছেন? মাসুদ বাঁকা হেসে বলল, বউ রেখে বিয়ে তো এবার নতুন করেনি, এর আগেও করেছে, তাহলে এতে চমকানোর মতো কিছু দেখছি না আমরা। আর মিফতা রেখাকে উদ্দেশ্য করে উত্তর দিল, ঘরটাই আমার বরের নামে লেখা, তাকে কে জায়গা দিবে আর বের করবে? যার ইচ্ছে আমার সাথে থাকবে, না হয় চলে যেতে পারে। সতীনের সাথে ঝগড়া করে অযথা সময় নষ্ট করার রুচি আমার নেই। আমি শিক্ষিত মেয়ে, এসব ঝগড়াঝাটি আমার সাথে যায় না। হতবম্ব সকলে মিফতার কথা শোনে। মিফতা আর কারো কথা কানে না নিয়ে ঘরে চলে যাওয়ার আগে শ্বশুরের পা চেয়ে সালাম করে গেল। মেয়েটাকে ভালোই মনে হচ্ছে মাসুদের, তাহলে এমন সতীন আছে জেনেও তার ছেলেকে বিয়ে কেন করলো সেটাই মাথা ঢুকছে না তার। ঘরে ঢুকে রাহাতের বেডরুমে ঢুকে গেল মিফতা। রুমে ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। একাই বলল, খুব সুন্দর ঘরটা, বেশ পছন্দ হয়েছে আমার। তার পিছন পিছন সতীন রেখাও ঘরে প্রবেশ করলো। রেখার কর্কশ গলা, এই মেয়ে, আমার রুমে এসে শুয়ে পড়লি কেন? রেখার কথার জবাব না দিয়ে মিফতা বলল, আমি তোমার অনেক বছরের ছোট হব। শুনেছি ছোটদের আদর করলে সম্মান পাওয়া যায়, ছোটদের সাথে যে যেমন করে সে রকমই ফেরত পায়। সুতরাং আমার সাথে তুই তুকারি করবে না, একদম সুন্দর করে তুমি করে বলবে। মিফতার কথায় বেশ অবাক হলো রেখা, এ যেন ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। রেখাকে কিছু বলতে না দিয়ে মিফতা আবারও বলল, ভালো ব্যবহার করার অভ্যাস করে তোলো এখন থেকে, নয়তো নিজের সন্তানকে ভালো কিছু শিখাবে কি করে? বলেই বাঁকা হাসলো। এবার আর কিছু ভাবতে পারছে না রেখা। সে প্রেগনেন্ট সে কথা মিফতা কি করে জানলো? এ কথা তো কেউ জানে না, বাড়ির কাউকে বলা হয়নি। ভেবেছিল রাহাতকে সবার আগে খবরটা দিবে, অথচ এ মেয়ে কী করে জানলো? কে এ মেয়ে? রেখার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে, সে প্রেগনেন্ট তা মিফতা জানলো কি করে?
মিফতা বিছানা থেকে উঠে রেখার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি গো সতীন, কি ভাবছ? এসব আমি জানলাম কি করে? জানি গো জানি, আরও অনেক খবর আমি জানি, আস্তে আস্তে তোমরাও জানবে। যা আমি জানি কিন্তু তোমরা জানো না, বলি অট্ট হাসিতে হেসে উঠল মিফতা। আর শোনো, আমি এই ঘরটাতেই থাকবো, বেশ সুন্দর আর বড়ও আছে। তুমি তো প্রেগনেন্ট, বরের সাথে তো রোম্যান্স করতে পারবে না, তাই বড় ঘর দিয়ে তুমি কি করবে? এই মেয়ের অসহ্য মার্কা কথা আর নিতে পারছে না রেখা, তাই এক প্রকার বাধ্য হয়ে চলে গেল রুম থেকে। রাহাত দরকারি কাজের অজুহাতে বাড়ি থেকে বের হলো, হাফ ছেড়ে বাঁচল যেন। এতক্ষণ মনে হচ্ছিল জমের হাতে আছে সে, এমন মেয়ে বিয়ে করেছে সে ভাবতেই গা শিউরে ওঠে। তবুও মনে মনে খুশি, এত সুন্দর কচি একটা মেয়েকে বিয়ে তো করতে পেরেছে। শফিক গান গাইতে গাইতে ঘরে ঢুকতেই দেখল মরিয়ম মুখ গোমরা করে বসে আছে। আহ্লাদে সরে বলল, কি গো গিন্নি, মুখ অমন গোমরা কেন? বাড়ির খবর কি কিছু জানো? আছো তো, গায়ে বাতাস লাগাতে ব্যস্ত। কেন, কি হলো? ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে। মরিয়মের কথায় কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না শফিকের মাঝে। বিছানা গায়ে দিতে দিতে বলল, এ আর নতুন কি, টাকা আছে, বিয়ে করেছে, তাতে কি সমস্যা? মরিয়ম তার দিকে আরও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বিয়ে একটা না 10টা করতো তাতে তো আমাদের সমস্যা ছিল না, কিন্তু মেয়ে তো নয় যেন জ্বলন্ত আগুনের খণ্ড। বাড়িতে আসতে না আসতে সকলের মুখে মুখে কথা বলছে। আমার না মেয়েটাকে সুবিধা লাগছে না। অল্প বয়সী মেয়ে, তার উপর সুন্দরী, ভাইদের মতো বয়সে বড় এমন ছেলেকে বিয়ে কেন করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। মরিয়মের কথায় শফিক ফিক করে হেসে উঠল। আরে এসব দেমাক থাকবে নাকি, হাতের তুড়ি মেরে শেষ করে দিব, মনে মনে বলল। একবার ফাঁকা বাসায় পেলে এমন দেমাক 10 মিনিটেই শেষ করে দিব আমি। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো মিফতা। পরনে তার লাল শাড়ি, বুকের অংশে আঁচলটা ঠিকমতো থাকলেও পেটের দিকটায় কিছু অংশ বের করা। দুধে আলতা গায়ের রঙে লাল শাড়ি পরে চুড়িতে আসমানের পরীর মতো লাগছে মিফতাকে। লাল শাড়ির ফাঁকে দবদবে সাদা পেট শফিকের দৃষ্টি কেড়েছে আরও বেশ খানিকক্ষণ আগে। কথা বলার ভাষা তার নেই। এত সুন্দর মেয়ে কিনা বিয়ে করে এনেছে রাহাত। বিয়েটা রাহাত করলেও ভোগ তো আমিই করব, ভাবতেই ভিতরে শান্তি লাগছে শফিকের। তার এসব ভাবনার মাঝে কানে আসলে, কি গো ননদি, জামাই নিয়ে ঘরে বসে থাকলে চলবে নাকি? রাতের রান্নাটা করো দেখি আজ। আমি রান্না করব মানে? তো কে করবে? এমন সময় ঘরে প্রবেশ করলো রুনা বেগম। কর্কশ গলায় বলল, সব সময় যে করে সে করবে, বাড়ির বউরা রান্না করে জানো না নাকি? এতদিন এক বউ একা রান্না করেছে, এখন থেকে 2 জন মিলে রান্না করবে তোমরা। বাড়িতে 2টা বউ থাকতে আমার মেয়ে কেন রাতে যাবে? শাশুড়ির কথাটা যেন জোকস। খুব মজা পেয়েছে মিফতা, তাই ফিক করে হেসে দিল। বড় বউয়ের মন শরীর দুইটাই খারাপ। আমি সতীন হয়তো আর তাকে এই অবস্থায় রান্নাঘরে পাঠাতে পারি না। আর আমি তো নতুন বউ, এসেছি বাড়ির সবাইকে চিনবো জানবো, কম করে দিন 15 সময় তো লাগবে, তাই না গো জামাইবাবু? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। শফিককে মিফতার কথায় সাইড মিলাতে দেখে মরিয়ম চোখ গরম করে তার দিকে তাকালো। রুনা বলল, বড় বউয়ের শরীর খারাপ কেন? কি হয়েছে তার আবার? হয়নি, হবে। আপনাদের বড় বউ অন্তঃসত্ত্বা, বাবু হবে তার। সকলে অবাক হলো। রেখার বাচ্চা পেটে কই, কেউ তো জানে না, কাউকে তো বলেনি সে। সকলকে অবাক হতে দেখে মিফতা শোনালো, এত অবাক হওয়ার কিছু নেই, আজ সকালেই সে জেনেছে, তারপর থেকে বাড়িতে এত সব হলো, বলার সুযোগ পায়নি হয়তো। তা তুমি কি করে জানলে যে খবর কেউ জানে না? আমি জানলাম, বাতাস থেকে ভেসে এসেছে কানে। বাতাস বলেছে আমায়। মিফতা গালে আঙ্গুল দিয়ে ভঙ্গি করে বলল। মিফতার এসব কথায় গা জ্বলে যাচ্ছে রুনা বেগমের। রাগে গজগজ করতে করতে সে বের হয়ে গেল সে সত্যি খবর জানতে। ও ননদি, যাও রান্নাটা বসিয়ে দাও, এ ফাঁকে আমি জামাইবাবুর সাথে একটু আলাপ করে নিই। এই জন্য মেঘ না চাইতেই বৃষ্টি পেল শফিক, তাই মরিয়মকে বলল, করো না একবেলা রান্না, এ আর এমন কি? আর আমিও কতদিন তোমার হাতে রান্না খাই না বলো তো, যাও যাও বলে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল মরিয়মকে। শফিকের ভাবভঙ্গি দেখে মনে মনে খুশি হলো মিফতা। বসো বসো, এখানটায় বসো। মিফতাকে খাটে জায়গা দেখিয়ে বলছে শফিক। মিফতাও বসে গেল। তা কোন বাড়ির মেয়ে গো তুমি? বাড়িঘর দেখে কি হবে, মায়া মানুষের রূপ থাকলে জেনে যায় সেহানি নতুন করে ঘরবাড়ি হয়ে যায়, জানেন না? বলেই মিফতা চলে গেল। শফিক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। রেখা মন খারাপ করে ছাদের চিলেকোঠা রুমটায় বসেছিল। মিফতা আলতার কৌটো হাতে নিয়ে গুনগুনিয়ে গান গেয়ে উপরে উঠছে। লাল শাড়ি, লাল চুড়ি, সাথে আলতা না হলে যেন জমছেই না। তার উপর মিফতা সদ্য বিয়ে হওয়ার নতুন বউ, তার গায়ে আলতা থাকবে না তা কি করে হয়? ছাদে বসে চিলেকোঠার লাইটের আবছা আলোতে পায়ে আলতা লাগাচ্ছে সে। এমন সময় রুনা আসলো। সরাসরি রেখার কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি নাকি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। তাহলে এই সন্ধ্যা এখানে কেন? পোয়াতি বউদের বেছে শুনে চলতে হয় জানো না নাকি?
মা কিছু শেখায়নি? রেখা মাথা নিচু করে শাশুড়ির ধমকানি শুনছিল। তখন একটু দূরে থাকা মিফতা গলা ফাটিয়ে বলল, সব কিছু মা শিখালে শাশুড়ি কি শিখাবে? তা বলি কি শাশুড়ি, আমার না আপনার থেকে কিছু শেখার ছিল। এই প্রথম মিফতার একটা উত্তর ভালো লেগেছে রেখার। সঠিক জায়গায় সঠিক উত্তরটা তার হয়ে মিফতা দিয়েছে। অন্যদিকে রুনা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমায় না বলেছি বেয়াদবের মতো শাশুড়ি না ডাকতে, আর কি শেখার আছে তোমার আবার? মিফতা আলতাটা রেখে উঠে শাশুড়ির কাছে আসলো, ফিসফিস করে বলল, আমি তো হুট করে বিয়ে করে নিয়েছি, আর বয়সও অল্প। বাসরাত সম্পর্কে না আমার তেমন ধারণা নেই, জানা হয়নি কারো থেকে কিছু। একটু শিখিয়ে দিবেন শাশুড়ি কিভাবে কি করতে হয়? বলে মুখে লজ্জা লজ্জা একটা ভাব ফুটিয়ে তুলল সে। রুনা কপালে হাত দিয়ে নিল, ছি ছি ছি, এ মেয়ে না আর কিছু। নির্লজ্জ কোথাকার, নিজের বরের মায়ের কাছে কি না বাসরাতের কথা জানতে চায়? এর মতো মেয়ে জীবনে আর একটা দেখিনি। বলতে বলতে রুনা চলে গেল। শাশুড়িকে ঘায়েল করতে পেরে আনন্দিত মিফতা। রেখা আর মিফতা ছাদ থেকে নামতে যাবে তখনই পাশের বাড়ির বারান্দা থেকে একটা ছেলে জোরে শীষ বাজিয়ে উঠল। মিফতা রেখা দুজনে সেই শব্দে ওই দিকে তাকালো। ছেলেটার মুখ অস্পষ্ট, লাইট বন্ধ থাকার চেহারা দেখা যাচ্ছে না, শুধু বোঝা গেল কোনো এক পুরুষ সেখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কি গো সতীন, কে ডাকে শীষ বাজিয়ে? নাকর নাকি কোনো? ডাকছে তোমায়? বলে হাসতে হাসতে মিফতা চলে গেল রেখাকে রেখে। রেখার আগেই সেখান থেকে। রেখা তো তাজ্য বনে দাঁড়িয়ে আছে। পাগল নাকি মেয়ে, কী সব বলে এগুলো? রেখা ছাদ থেকে চলে আসলো নিচের রুমে। গা গুলিয়ে বমি আসছে তার, শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই অবস্থায় মেয়েদের কত যত্ন, কত আদর সোহাগের প্রয়োজন। আর তার কপাল এতটাই খারাপ যে সন্তান সম্ভবা জানার কয়েক ঘন্টা পরেই ঘরে সতীন এসেছে। নিজের পেটে থাকা সন্তানকে অলক্ষণে বলে গালি দিবে কিনা বুঝতে পারছে না রেখা। রাতে খাবার টেবিলে বসেছে মাসুদ, রাহাত, শফিক এবং মরিয়ম। খাবার বেড়ে দিচ্ছে রুনা। মাসুদের প্লেটে ভাত দিবে এমন সময় মিফতা এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল। রুনা বেগমের হাত থমকে গেল। তুমি এখানে কেন? প্লেট টেনে সামনে আনতে আনতে উত্তর দিল, খাবার টেবিলে খাবার খেতে এসেছি, তাছাড়া আর কেন আসবো? রুনা কঠিন গলায় বলল, বাড়ির পুরুষদের খাওয়া শেষ হলে তারপর বাড়ির বউরা খায়, এটা এবারই নিয়ম। রাহাত, তোর বউকে ভালো করে এ বাড়ির নিয়মকানুন শিখিয়ে দিস। নিয়ম মেনে কি পেট চলে নাকি শাশুড়ি? আমার খিদে পেয়েছে, খাবার খাবো। তাছাড়া এখানে তো আমার ননদিও আছে, সে তো আর পুরুষ না, তাহলে আমি আসাতে সমস্যা কোথায়? মিফতার কথায় ফুঁসে উঠল মরিয়ম। দেখেছো মা, এসেছে একদিন হয়নি এখনই আমার সাথে তুলনা দিতে শুরু করেছে। রাহাত মিফতাকে কিছু বলতে যাবে, পর মুহূর্তে মিফতার মুখের দিকে তাকিয়ে দমে গেল ছেলেটা। মা আর বোনকে উদ্দেশ্য করে বলল, ছেড়ে দাও তো, আজ একদিনই তো। খাবার টেবিলে কি শুরু করলে? সামনে এত সুন্দর একটা মেয়ে বসে থাকলে খাবারের স্বাদই আলাদা লাগে। তাই শফিকও বলল, বাদ দেন তো, কি শুরু করলেন? রুনা আর কিছু বলল না। সকলে খাবার শুরু করলো। এক লোকমা খাবার মুখে দিতেই ওয়াক করে উঠল মিফতা। বলি কি, বিষ মিশিয়ে দিয়েছ নাকি আমার তরকারিতে? এত নোনতা কেন? এ কি নুন নাকি বিষ? মিফতার কথা শুনে সকলে এক লোকমা করে মুখে দিল। এ খাবার গরুও খাবে না। এসব কি রান্না করেছিস তুই? সকলের রিয়াকশন দেখে মরিয়ম নিজেও একটু তরকারি মুখে দিল, সাথে সাথে থু মেরে ফেলে দিল। আমি তো তরকারিতে ঠিক করেই নুন দিয়েছিলাম, এত নুন কি করে আসলো তা আমরা কি করে জানি? বলে সকলে উঠে গেল। সে রাতে আর কারোরই খাওয়া হলো না। সকলে উঠে চলে যেতেই মিফতা মরিয়মের কানের কাছে এসে ফিসফিস করে বলল, রান্নাটা ভালো করে শিখে নাও ননদি, এখন না হয় বাপের বাড়ি আছো বলে পার পেয়ে গেলে। কয়দিন পর শ্বশুর বাড়ি গিয়ে এরকম রান্না করলে পরদিন সকালে জামাইবাবু আর একটা বিয়ে করে আনবে। বলেই শাড়ির আঁচল ঘুরিয়ে চলে গেল সে। মরিয়ম পলক্ষীন নয়নে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খাচ্ছে মিফতার কথা। দুদিন পর শ্বশুর বাড়ি গিয়ে এমন রান্না করে পরের দিনই জামাই বিয়ে করে নতুন বউ আনবে, মানে কি? সে তো এ বাড়িতেই থাকবে সারা জীবন। শফিক তো ঘর জামাই চলে এসেছে, তাহলে সে কেনই বা শ্বশুর বাড়ি যাবে? তাহলে কি মিফতা তাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে? না না, সে প্ল্যান কাজে লাগাতে দেওয়া যাবে না। তার আগে মিফতাকে এ বাড়ি থেকে সরাতে হবে। রাতে মিটিং বসেছে রুনা বেগমের ঘরে। মিটিংয়ের সদস্য 3 জন, রুনা, তার মেয়ে আর মেয়ের জামাই। মরিয়মকে বেশ দুঃখী লাগছে। মা, ওই মাইয়া আমার কানের ধারে আইয়া কইল আমি কয়দিন পর শ্বশুর বাড়ি থাকবো। নিশ্চয়ই ওই মাইয়া আমারে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। যেই করি হোক ওরে বাড়ি থেকে বের করো। একদিন হয়নি বাড়িতে পা রেখেছে, একদিনই সবার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। মিফতাকে বাড়ি থেকে তাড়ানোর কথাটা পছন্দ হলো না শফিকের। তার উদ্দেশ্য হাসিল হওয়ার আগে মিফতাকে বাড়ি ছাড়া করবে, কেমন করে হতে দিবে? এমন সময় হঠাৎ মিফতার চিৎকার শোনা গেল। সকলে মিলে রাহাদের রুমের কাছে পৌঁছাতে সবকিছু নীরব। কিরে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? কিছু না, তোমরা ঘরে যাও। টিকটিকি দেখে ভয় পেয়েছি। সকলে চলে যেতে মিফতাকে বলল, আমার সাথে বেড শেয়ার না করলে আমাকে বিয়ে কেন করলে?
এত এত সম্পত্তি ভোগ করতে তোমাদের এত টাকা পয়সা কে খাবে? একটা বাচ্চাও তো নেই, তাই আমি এসেছি। বাচ্চা নেই, বাচ্চা হবে। রেখা অন্তঃসত্ত্বা, আর কয়েক মাস পরেই বাচ্চা হবে। অট্ট হাসিতে মেতে উঠল মিফতা। বিয়ের এতদিনে যে মা হতে পারেনি সে হঠাৎ করে প্রেগনেন্ট, এটা মানা যায়? আসলে কি তার পেটের বাচ্চা তোমার? চিন্তায় পড়ে গেল রাহাত। মিফতা শাড়ির আঁচল ঘুরিয়ে রাহাতের কাছে ঘেঁষতেই ঘুমিয়ে পড়ল রাহাত। রাহাতের নাকের কাছে হাত নিয়ে দেখে নিল মিফতা সত্যি ঘুমিয়েছে কিনা। ব্যাস, এই ঘুম কাল সকালের আগে আর ভাঙবে না। আজ আমি বড্ড ক্লান্ত, কাল থেকে কাজ শুরু করব। হাতে যে অনেক কাজ, সময়টাও অল্প। বলে বিছানায় গায়ে এলিয়ে দিল মিফতা। তুই ঘুমিয়ে গেলি? ভুলে গেলি সব কিছু? ভুলে গেলি তোকে ঘুমালে চলবে না? ওঠ মিফতা, উঠে পড়। প্রতিশোধ নে। ওরা খুনি, কাউকে ছাড়বি না বোন, কাউকে না। মেরে ফেল ওদের। মাত্র ঘুমটা এসেছিল চোখে, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফুলে উঠেছে মিফতা। হ্যাঁ, সত্যি তাকে ঘুমালে চলবে না। এ বাড়িতে তো সে ঘুমাতে আসেনি। ড্রয়িং রুম থেকে কাপড় পোড়া গন্ধে সারা বাড়ি ভরে যাচ্ছে। ঘুম ঘুম চোখে চোখ কসলাতে কসলাতে ড্রয়িং রুমে যেতেই মিফতা এক চিৎকার দিল। তার চিৎকারের শব্দে সকলে সেখানে উপস্থিত হলো। ঘরের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সকলে এই আগুন দেখে চমকে গেল। আশেপাশে কেউ নেই। আগুন কে লাগালো, তাও আবার কাপড় দিয়ে? কে আগুন দিল কিছুই জানা গেল না। আগুন দেখে ভয় পেয়েছে মিফতা। হঠাৎ তার ফোনে মেসেজ আসলো। আগুন দেখে ভয় পেও না, তোমাকে ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে দ্রুত ফিরে আসো, তোমার অপেক্ষায় আছে কেউ একজন। মেসেজটা দেখে কিছুটা স্বাভাবিক হলো সে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। আবার পর মুহূর্তে মনে পড়ল, এ বাড়িতে আগুন লেগেছে, আমি ভয় পেয়েছি। সে কি করে জানলো এ কথা? হিসাবের অঙ্ক কষে কোনো উত্তর পেল না মিফতা। সকাল সকাল আরও একটা খারাপ খবর আসলো। রেখার বাবা খুব অসুস্থ। যত দ্রুত সম্ভব তাকে যেতে বলেছে। বাবার অসুস্থতার খবর শুনে শরীর খারাপ নিয়ে রেখা ছুটেছে বাপের বাড়ি। রাহাত তাকে নিয়ে গেছে। দুপুর গড়াতে না গড়াতেই খবর এসেছে রেখার বাবা মারা গেছে। রেখাদের বাড়ি সর্দার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, যাতায়াতের সুবিধা নেই। তাই রুনা আর মরিয়মকে নিয়ে গেছে শফিক। তার যাওয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে যেতে হলো। তবে মনটা পড়েছিল বাড়িতে। ফাঁকা বাসা, মিফতাকে কাছে পাওয়ার এটাই উত্তম সুযোগ ছিল। মাসুদ প্যারালাইজড রোগী, চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা। সব দেখে শুনে কিছু করার সাধ্য তার নেই। সবাই চলে গেছে রেখাদের বাড়িতে। সর্দার বাড়িতে কেবল মিফতা আর মাসুদ আছে। যাক, তার কাজটা সহজ হয়েছে ভেবেই শান্তির নিঃশ্বাস ছাড়ল। তবুও রাতের অপেক্ষা কখন শ্বশুর ঘুমাবে, কেননা কোনো রকম রিস্ক নিতে চায় না সে। ছাদে উঠে কল করল আদ্রকে। দুবার রিং হলো, রিসিভ হয়নি। নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছে। অবশেষে রাতে ঘুমিয়ে পড়ল মাসুদ। মিফতা কয়েকবার দেখে গেল মাসুদ ঘুমে কিনা। হ্যাঁ, ঘুমিয়েছে। দ্রুত পা চালালো। পুরনো স্টোর রুমে ঢুকতে বেশ বেগ পোহাতে হয়েছে তাকে। পুরনো তালা ঝং ধরে গেছে। ভাগ্যিস তালা কাটার যন্ত্রটা ব্যাগে করে এনেছিল। আজ তা কাজে লেগেছে। মাকড়সার জালে ভরা রুম, পা ফেলার জায়গা নেই। দেখে মনে হচ্ছে না 2-3 বছরের মধ্যে কেউ প্রবেশ করেছে এই রুমে। রুমের লাইট নষ্ট। ফোনের লাইট জ্বালিয়ে হাতের সাহায্যে মাকড়সার জালগুলো সরিয়ে সামনে এগোচ্ছে। বুকের ভিতর ক্রমাগত লাফাচ্ছে মিফতার। এই সেই রুম যেখানটায় তার বোন মিহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মিহির মৃত্যুর পর হয়তো এই রুমটাকে স্টোর রুম বানিয়ে ফেলেছে এবারে লোকেরা। বিল্ডিংয়ের একদম কোনায় রুমটা। রুমের ভিতরে একটা খাট আর একটা আলমারি। খাটের উপর কোনো তোষক নেই। তার পরিবর্তে বাড়ির যত হাবিজাবি অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা। এসব কিছু দেখে তাকালে গা শিউরে ওঠে। চোখ বন্ধ করে নিজের ভিতর সাহস সঞ্চয় করে নিল। আমায় ভয় পেলে চলবে না। আমাকে বোনের ডায়েরি খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, পারবো আমি। মনে মনে বিড়বিড় করে চোখ খুলে ধীর পায়ে হেঁটে আলমারির কাছে গেল। আলমারিতে তেমন কিছু নেই, পুরো আলমারিটাই খালি। শুধু একটা শাড়ি, লাল বেনারসি। মনে হয় এটা মিহির বিয়ের শাড়ি ছিল। সব খুঁজেও আর কিছু পেল না মিফতা। হঠাৎ চোখ পড়ল আলমারির নিচের দিকে একটা রশি। পাটের সাদা দড়ির কিছু অংশে রক্ত মিশে আছে। লাল রক্ত পুরনো হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। সেটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখে জায়গা মতো আবার রেখে দিল। খাটের উপরে সব জিনিসপত্র তুলে তুলে দেখল মিফতা। যা খুঁজছে তা কোথাও নেই। দীর্ঘ শ্বাস ফেলে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ মনে পড়ল কিছু একটা। তারপর আবার দৌড়ে গেল। খাটের উপরে থাকা কাঁথাটা সরিয়ে নিল কিছুটা। কাঙ্ক্ষিত জিনিসটাও চোখের সামনে পেয়ে যেতেই শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ডায়েরির উপর অসংখ্য ময়লা পড়ে ডায়েরির রং বোঝা যাচ্ছে না। নিজের পরনের ওড়না দিয়ে ডায়েরিটা যথাসম্ভব পরিষ্কার করে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টাতেই ধুলোয় জমা একটা পুরনো ছবি। ছবিটা মিহির। বিয়ের দিনের ছবি এটা। লাল বেনারসিতে মিহিকে কি অপরূপ লাগছে। কাপা হাতে আলতো করে ছবিটা ছুঁয়ে দিল মিফতা। ছবিটাতে মিহি হাসছে। জীবন্ত প্রাণবন্ত লাগছে তাকে। ছবিটা নিজের কাছে নিয়ে নিল। এরপর
পরে পৃষ্ঠা উল্টালো। বড় বড় অক্ষরে লেখা, মিহির গল্প। কথা, আমি মিহি, বয়স 20। রূপে গুণে সেরা কিনা তা বলতে পারি না। পরে আবার বলবে নিজের ঢোল নিজেই বাজাই। আজ থেকে আমার নতুন জীবন শুরু। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক অনেক স্বপ্ন থাকে, বিশেষ করে বাঙালি মেয়েদের। আমারও আছে। আজ সেই স্বপ্নের দিন এসেছে আমার জীবনে। অনেক বেশি খুশি আমি। এত খুশির মাঝে একটা ছোট্ট কষ্ট। আমার বিয়েতে আমার একমাত্র বোনের অনুপস্থিতি আমার মনের কষ্টের কারণ। তবুও খুশি মনে মনে, কারণ আমার বোনটা অনেক বছর পর অনেক বড় মাপের মানুষ হয়ে দেশে ফিরবে। লেখাটুকু পড়ার পর আর লেখা নেই এই পৃষ্ঠাতে। মিফতার মনে পড়ল মিহির বিয়ের সময়ের কথা। বাবা মায়ের 2টা মাত্র মেয়ে তারা। বোনের থেকে 4 কি 5 বছরের ছোট মিফতা। মিহির বাবা বাড়ির অবস্থার মধ্যবিত্ত, কোনো রকম চলে যায় এ আর কি। মিহির মারা 2 বোন, মামা নেই। একমাত্র খালার অবস্থা বেশ ভালো, 2 ছেলে তার, মেয়ে নেই কোনো। এদিকে বোনের সংসারের অভাব দেখে সুমিতা খালা মাকে বলে, আপা তোর তো 2টা মেয়ে, আর মিফতা লেখাপড়ার মাথাও অনেক ভালো। মিফতার এসএসসি পরীক্ষার পর ওরে আমি আমার সাথে কানাডা নিয়ে যাই, ওইখানে লেখাপড়া করাবো ওরে। সে তার পছন্দের বিষয়ের উপর লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে। এরপর আমার ছেলে রুহুলের সাথে বিয়ে দিব। সুমিতা খালার প্রস্তাবটা যেন আমার বাবা মার কাছে হাতে আসমান ছোঁয়ার মতো সুযোগ। সকলে রাজি হয়ে যায়। মিহিকে চলে যেতে হয় পরিবার ছেড়ে। আদুরে বোনকে ছেড়ে চলে যায় মিফতা। সে যাওয়ার মাসখানেক পরে মিহির বিয়ে ঠিক হয়। মাত্র দেশ থেকে গেল, কলেজে ভর্তি, আরও অনেক কাজ। এমন সময় দেশে আসলে 1 বছরের লেখাপড়ার পেছনে পড়তে হবে, যার জন্য বোনের বিয়েতে আসতে পারিনি আর। বিয়ের দিন ভিডিও কলে বোনকে দেখে কেঁদেছিল মিহি। এসব ভাবনার ঘোর কাটতেই ডায়েরি পরের পৃষ্ঠা উল্টায় সে। আমার নতুন জীবনটা শুরু করতে পেরে যতটা খুশি ছিলাম, বিয়ের রাতেই আমার সে খুশি অমাবস্যা চাঁদের মতো আধারে লুটিয়ে যায়। সম্পূর্ণ অপরিচিত যে মানুষটাকে না দেখি স্বামী স্বীকৃতি দিয়েছি মনের মাঝে, তার সাথে এমনভাবে পরিচিত হব ভাবতে পারিনি। বাসর রাতে নেশাগ্রস্ত অবস্থায় রুমে আসে আমার সদ্য বিয়ে করা স্বামী রাহাত। তাকে এমন অবস্থায় দেখে ঘাবড়ে যায়। সে তার চাহিদা পূরণ করে ঘুমিয়ে পড়ে। কোনো কথা হয়নি তাদের আর। অথচ স্বপ্ন ছিল বিয়ের রাতে দুজন মিলে চাঁদ দেখতে দেখতে গল্প করে সারা রাত পার করে দিব। পরদিন সকালে শাশুড়ি এসে বলল গা থেকে গহনা খুলে দিতে। চমকে গেলাম। বিয়ের গহনা তো আমাকে দিয়েছে, তাহলে নিয়ে কেন যাবে? আমাকে চুপ থাকতে দেখে শাশুড়ি নিজ হাতেই আমার শরীর থেকে গহনা খুলতে খুলতে বলল, বাড়িতে কত কাজের লোক আছে, কে কখন কি করে বসে, তাছাড়া এত ভারী ভারী গহনা পরে থাকতে পারবে না। আমি বরং এগুলো নিয়ে আমার কাছে রাখি বলে তিনি গহনা খুলে নিয়ে গেল। আমি শুধু অবাক হয়ে দেখে গেলাম। নতুন বউ বলে মুখে মুখে কিছু বলার সাহস পাইনি। ডায়েরি পড়তে পড়তে কানে আজানের শব্দ ভেসে আসলো। না, এখানে আর থাকা যাবে না। ডায়েরিটা নিজের সাথে করে নিয়ে গেলেও সমস্যা হবে, কেউ দেখে ফেলতে পারে। তাই ঝটপট মোবাইলে ডায়েরির কয়েকটা পৃষ্ঠার ছবি তুলে সব কিছু আগের জায়গায় রেখে বের হয়ে কয়েক পা যেতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ, দাঁড়াও। কে ওইখানে? মিফতা। কোথায় গিয়েছিল ওইদিকে? না মানে বাবা, ঘুম আসছিল না তো, তাই একটু হাঁটছিলাম এদিকে। তুমি মিথ্যা বলছো মিফতা। মাসুদের কঠিনতম কণ্ঠ। ধরা পড়ে গেছে ভেবে ভয়ে চুপসে গেছে মিফতা। কে উত্তর দিবে না বুঝে আবারও থতমত করে বলল, মিথ্যা কেন বলবো, ঘুম আসছিল না তাই বাড়িটা ঘুরে দেখছিলাম। এত সকালে আপনি এখানে? ঘুমান নাই? চা করে দিব? চা খাবেন? না খাবো না, যাও তুমি রুমে যাও। রুমে যাওয়ার অনুমতি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল মিফতা। দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করলো। পেছন থেকে হুইল চেয়ারে বসা মাসুদ তা যাওয়ার দিকে আনমনা হয়ে তাকিয়ে থেকে স্পষ্ট সুরে বিড়বিড় করলো, সামনে ধ্বংসের দিন। জানি না কোন মায়ের কোল খালি করতে ধ্বংস তোমায় এ ধ্বংসের রাজ্যে টেনে এনেছে। রুমে এসে ডক করে 1 গ্লাস পানি খেয়ে নিল মিফতা। সাইলেন্ট করা ফোনে একের পর এক কল আসছে দেখেও কল রিসিভ করার শক্তি পাচ্ছে না সে। বেশ খানিকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে রুদ্রকে কল ব্যাক করলো। কোথায় ছিলে? কতগুলো কল করেছি কাল সকাল থেকে। কোনো আইডিয়া আছে তোমার? বিজি ছিলাম। আর এতবার কল করার কি আছে? কেউ দেখলে সমস্যা হবে না নাকি? কে কি বলবে? আমার বউকে আমি কল করব? ইস, আসছে বউ বলতে। যখন বউ হব তখন বলো, তা দেখে নিব। এবার বলো, কল রিসিভ করোনি কেন? সারা রাত ওই রুমে ছিলাম। সে ঘরটায় গিয়েছিলাম, ডায়েরিও পেয়েছি, কিন্তু আসার সময় রাহাতের বাবা দেখে ফেলেছে আমায়। জানি না এই ঘরে ঢুকেছি তা দেখে ফেলেছে কিনা। ভালো লাগে না প্যারা। এত চিন্তা করো না, কিছু হবে না। আচ্ছা, তা না হয় বাদ দিলাম, কিন্তু তার আগে তুমি বলো, কাল সকালে আগুন লাগার খবর তুমি কি করে জানলে? এমন তো নয় তুমি লাগিয়েছ আগুন? রুদ্রিক হেসে ফেলল। আমি কেন লাগাবো? আর কীভাবেই বা লাগাবো? আমি তো কাল সকালে কারোর চিৎকার শুনে ওই বাড়ির পেছনের জানালা দিয়ে উকি দিয়েছিলাম কি হয়েছে দেখতে। এরপরে দেখলাম
আগুন জ্বলছে ড্রয়িং রুমে। তাই তুমি ভয় পেতে না করেছিলাম, জাস্ট এইটুকুই। হয়েছে, রাখো এবার, মেনে নিলাম তোমার কথা। আচ্ছা, সাবধানে থেকো। আর আমি তো তোমার আশেপাশে আছি, এত ভয়ের কিছু নেই। ওকে বাই, রাখি এখন। যখন তখন কল দিও না, ওকে? সকাল 10টা নাগাদ সকলে বাড়ি ফিরে এসেছে। রেখাকে রেখে এসেছে শুধু। সবাই অনেক ক্লান্ত থাকায় মিফতা নিজেই রান্না করে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিছানায় বসে ফোনে তোলা সকালের ছবিগুলো বের করতে এক ঘরে চলে গেল সে। বিয়ের কদিন পর থেকে প্রায় সময় রাতে রাহাত নেশা করে রুমে আসতো। আর কিছু বললে গায়ে হাত তুলত। শ্বশুর শাশুড়িকে কথা বললে শাশুড়ি বলতো, মায়া মানুষ জামাইয়ের বাড়ির ভাত খেতে গেলে একটু একটু মায়ের খাইতেই হয়, আর ছেলে মানুষ মাঝে মাঝে একটু একটু মদ খায়, এ আর দোষের কি? শুধু স্বামীর অত্যাচার না, শাশুড়ি ননদ ও নির্যাতন শুরু করে আমার উপর। বাড়িতে থাকা একজন কাজের লোককে বিদায় করে দেয় আমার বিয়ের 2 দিন পরেই। আর সেই স্থানটা পাই আমি। বিয়ে করে কাজের জন্যই যেন আমায় নিয়ে এসেছে এ পরিবার। 2-3 মাসে ভুলেই যাই আমি এ বাড়ির বউ নাকি কাজের মেয়ে। কাজ করাটা সমস্যা ছিল না আমার, কিন্তু তাদের অত্যাচার আর কথায় কথায় মা বাবা তুলে গালি দেওয়া সব কিছু দিন দিন বাড়তে থাকে। ধৈর্যের সীমানা শেষ করে বাড়িতে মাকে জানায় সব ঘটনা, তাতেও কোনো লাভ হয়নি। শাশুড়ির মতো মাও একই কথা বলে, কেউ যেন আমার পক্ষে নেই, যার ফলে নিজের ভাগ্য বলে সব মেনে নিই। বিয়ের 6 মাস পরও যখন বাচ্চা হচ্ছে না, তখন শুরু হয় আরেক কথা, আমি নাকি মা হতে পারবো না, এই সেই। এদিকে গাদার খাটুনি খাটতে খাটতে শরীরে নানা রোগ বাসা বেঁধে বসেছে আমার। তবুও বেবি না হওয়ার কারণে ডাক্তার দেখাই। ডাক্তার স্বামী স্ত্রী দুজনকে পরীক্ষা করাতে বলে। ডাক্তারের দেওয়া টেস্টগুলো করে বাড়ি ফিরে আসি সেদিন। রাহাত পরদিন অফিসে চলে যায়। আমি একাই যাই টেস্টের রিপোর্ট আনতে। এরপর যা শুনি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাহাত কখনো বাবা হতে পারবে না। তার কারণগুলোর মধ্যে অন্যতম হলো নেশা করা। এর কারণে নাকি আস্তে আস্তে বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছে। ভেতর ভিতর ভেঙে পড়ি আমি। কিন্তু সে কথা রাহাত বা তার পরিবার কাউকে জানায়নি কষ্ট পাবে বলে। বাড়িতে এসে বলি ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই। তার 2 দিন পর রাহাত নতুন বিয়ে করে আনে। রাহাত একা নয়, বরং তার মা বোন সকলে গিয়ে বিয়ে করায় তাকে। আমি বাকরুদ্ধ হয়ে সেদিন দেখে যাই শুধু। মাকে জানাই, মাও তাদের পক্ষে ছিল। বুঝতে পারি বিয়ে দেওয়ার সাথে সাথে মা বাবা পর করে দিয়েছে আমায়। এদিকে আমার শরীর বেশির থেকে বেশি খারাপ হতে থাকে। শ্বশুরবাড়ির সকলে নতুন বউকে আদরে আদরে রাখত। তাদের ভাষ্য মতে সে বাচ্চা জন্ম দিতে পারবে, তাই তার যত্নটা কয়েকদিন একটু বেশিই ছিল। তাই আমাকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করাতো। এতদিন রাহাত আমার সাথে ঘুমাতো বিধায় কোনো সমস্যা হয়নি। তবে যে রাহাত তার বউকে নিয়ে অন্য রুমে থাকে, সেদিন থেকে লক্ষ্য করি রাতের বেলা প্রায় সময় আমার রুমের কাছে কারো পায়ের শব্দ। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ দেখি ননদিনীর বর আমার রুমে। আমি ঘাবড়ে গিয়ে তাকে বলি, আপনি এখানে? সে আমার কথার উত্তর না দিয়ে এক পৈশাচিক হাসিতে মেতে ওঠে আর আমার সাথে জবরদস্তি করতে লাগে। কোনো উপায়ন্তর না পেয়ে চিৎকার করি। এতে সকলে ঘুম ছেড়ে এখানে আসে। আমি সবটা বলি, কিন্তু জামাইবাবু বলে সব মিথ্যা। আমাকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে সে জিজ্ঞেস করেছে কার সাথে কথা বলছি, সেই জন্য নাকি আমি নাটক সাজিয়েছি। ঘটনা বলতেই সকলে আমায় দোষারোপ করে, মিথ্যা নাটক করছি নাকি আমি। সাথে সে রাতে অনেক মারধরও করে সবাই মিলে। পরদিন সকালে বাধ্য হয়ে এ বাড়ি ছাড়তে হয় আমার। রাগে অভিমানে চলে যাই বাবার বাড়ি। একদমে লেখাখানি পড়ে নিঃশ্বাস নেয় মিফতা। বোনের করুণ দশার কথা পড়ে চোখে পানি চলে আসে। হঠাৎ মনে পড়ে, রাহাত তো কখনো সন্তান জন্ম দিতে পারবে না, তাহলে রেখা কি করে প্রেগনেন্ট হলো? তাহলে কি রেখার গর্ভের সন্তান রাহাতের নয়? এই সন্তানের বাবা কে তবে? পরের লেখাখানি পড়ার জন্য মিফতার মন ছটফট করছে। আপাতত বাড়ি চলে গিয়েছিল, রেখা এখানে, তাহলে আবার এ বাড়িতে কী করে আসলো? আর এ বাড়িতে কী করে মারা গেল? এমন শত শত প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। বাড়ি ভরা মানুষ, কিছুতেই মেয়ে রুমে যেতে পারছে না মিফতা। তাই বুদ্ধি খাটালো, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না সে কয়েকদিন। পরপর কায়দা করে আর একবার ঢুকবে মিহির রুমে। তা না তো তাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগবে ওরা। যদি মিফতাকে বাড়ি থেকে বের করার কথা, বের করলে তাদেরকেই বাড়ি ছাড়তে হবে। কিন্তু মিফতা তা চায় না। শিকার হাতের নাগালের বাইরে চলে গেলে আবার নিজের সীমানায় নিয়ে আসা কষ্টকর হবে। তাই কয়েকটি দিন চুপচাপ থাকার সিদ্ধান্ত নিয়েছে মিফতা। মাঝখানে কেটে গেছে 2 দিন। মিফতা প্রতিদিনকার মতো রাহাতের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় বা অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে কায়দায় ঘুম পাড়িয়ে দেয় রাহাতকে। এই বুদ্ধিটা অবশ্য রুদ্রিকের। মিফতাকে পাঠানোর সময় এরকম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে দিয়ে দিয়েছে সে, যেন কোনো রকম রিস্ক না হয় রাহাতের সাথে রাত কাটানো। বড্ড ভালোবাসে সে মিফতাকে। যদিও মিফতাকে তার খালা বড় ছেলে রুহুলেরই বউ হিসেবে ঠিক করে রেখেছে, তবুও ভালোবাসা কি আর এসব মানে? মা মেয়ে বসেছিল নিজেদের রুমে। শফিককে আসতে দেখে রুনা বলল, খোঁজ পেলে কোনো? শফিক কী বলবে বুঝতে পারল না, আমতা আমতা করে বলল,
তেমন কোনো খোঁজ পায়নি, শুধু জানতে পেরেছি 2 মাস ধরে পাশের মহল্লায় একটা বাড়িতে ভাড়া থেকেছে। একাই উঠেছে সেখানে, পরিবার ছিল না। আর বাসা ভাড়া নেওয়ার সময় নাকি বলেছে শহর থেকে এসেছে, কিছু কাজে এই গ্রামে কেউ নেই, তাই ভাড়া থাকবে। রুনার মুখে চিন্তার ছাপ দেখা গেল। তার চিন্তা আরও এক ধাপ বাড়িয়ে দিতেই মরিয়ম বলে উঠল, 2 দিন ধরে কেমন চুপসে আছে মেয়েটা। রান্না করে ঘরে যাচ্ছে, সকলের খাওয়া শেষ হলে খেয়ে দিয়ে আবার নিজের ঘরে থাকছে, কারোর সাথে কথাটাও বলছে না তেমন। এই মেয়ের ভাগবতী কিছু বোঝা যায় না। চুপ থেকে ভেতর ভেতর আবার কি ফোন দিয়ে আছে কে জানে। মেয়ের কথা চুপ থেকে মনে মনে বেশ খানিকটা সময় নিয়ে হিসাব কষল রুনা। পর মুহূর্তে গা দোলানো কথা বলে চলে গেল, হতে পারে মেয়েটার কেউ নেই, তাই রাহাতকে বিয়ে করে মাথা গোঁজা ঠাঁই নিয়েছে। না বুঝিয়ে একাই বাড়ির রাজত্ব করতে চেয়েছিল, ছোট তো বুঝতে পারেনি, আর যখন বুঝলো তখন দমে গেছে। এসব নিয়ে ভাবতে হবে না আর। কথাটা বলে চলে যেতে গিয়ে মুখে ফুটিয়ে তুলল এক অপরিচিত হাসি। এই হাসিটা ঠিক ভালো না মন্দ তা বোঝা কষ্টসাধ্য। পরদিন সকালে বেলা করে ঘুম থেকে ডেকে তোলা হলো রাহাতকে। রেখাদের বাড়ি মিলাদের আয়োজন করা হয়েছে, সেখানে যাবে তারা। তাছাড়া রেখাকেও নিয়ে আসতে হবে। রাহাত, রুনা আর মরিয়ম রওনা দিয়েছে বেলা 10টা নাগাদ। সন্ধ্যার মধ্যে ফিরে আসতে না পারলেও রাত 8টার মধ্যে ফিরতে পারবে তারা, তাতে কোনো সন্দেহ নেই। শফিক কিনিয়ে বিনিয়ে বাড়িতে রয়ে গেল, উদ্দেশ্য মিফতাকে ভোগ করা। সকলে বাড়ি থেকে বের হতে এক পৈশাচিক হাসিতে মেতে উঠল। আজ যে তুমি আমার, শুধুই আমার। এত বড় বাড়িতে আমার থেকে ছাড়া কি করে পাবে?